ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। রোববার ঐকমত্য কমিশনের বৈঠকে স্বৈরাচারের ফেরা ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ারও আহ্বান জানান তিনি। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো একমত নয় দলগুলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মত নিতে বলছে বিএনপি। আর এনসিপি ও জামায়াত চায় আইনি ভিত্তি। সেটা কিন্তু রায়। জুলাই সনদের লক্ষ্যে লাগাতার বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার যোগ দেন প্রধান উপদেষ্টাও। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এর আগে দরকার রাজনৈতিক ঐকমত্য। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। কিন্তু এদিনের বৈঠকেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে সনদ স্বাক্ষর করার জন্য প্রস্তুত তারা, তবে সাংবিধানিক কিছু বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। তবে সংবিধান আদেশ 2025 চায় জামায়াত, আর এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে হতে পারে সমাধান। আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে, সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। জুলাই সনদ নিয়ে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দিক নির্দেশনার অভাব দেখছেন আইনবিদ শাহদিন মালিক। তার মতে, সংস্কারের আকাঙ্ক্ষা থাকলেও এর বিশ্লেষণ নেই, ঘাটতি আছে ঐকমত্যেও। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটছে না, জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 6 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে নিরলস আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়াও চূড়ান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত ও 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে এ চূড়ান্ত খসড়ায়। এছাড়া সনদের চূড়ান্ত খসড়ার পটভূমি ও অঙ্গীকারনামায় বেশ কিছু বিষয় যুক্ত ও পরিবর্তন এসেছে। তবে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখনো দেশ এই সংবিধানের আওতায় চলছে, সুতরাং এই সংস্কার প্রস্তাব যে 75 কিংবা 84টা, এটা বাস্তবায়নের সবচাইতে সহজ বা উপযুক্ত উপায় হলো পরবর্তী পার্লামেন্ট একটা নতুন ধরনের নির্বাচন দেখতে চাই, একটা নতুন চরিত্রের সংসদ দেখতে চাই। সুতরাং এটা এখনই করতে হবে। আপাত দৃষ্টিতে এই দুটো দাবি তো সত্য, মিথ্যা তো না। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর আদর্শগত ভিন্নতা থাকাই স্বাভাবিক। তাই দেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি কিংবা সংস্কার নিয়ে একমত হওয়ার সম্ভাবনা দেখছেন না আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক। তার মতে, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রস্তাবে জটিলতা আছে, নেই বাস্তবায়নের দিক নির্দেশনা। কোনো কমিশনের সংস্কার দেখেছে 300-400 পৃষ্ঠা, কোনগুলি বাস্তবায়নযোগ্য, কোনগুলি প্রথমে করতে হবে, বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, অর্থাৎ কোনো বিশ্লেষণ নাই, বাস্তবায়ন পদ্ধতির কোনো দিক নির্দেশনা নাই। এগুলি বাস্তবায়ন করতে হলে কত অর্থ প্রয়োজন হবে, যে সম্পদের প্রয়োজন হবে, এগুলি কোনো কিছু সম্পর্কে আলোচনা নাই। সংবিধানে লেখা থাকলেও হবে না, গণতন্ত্র নির্ভর করে রাজনৈতিক দল ও সরকারের মনোভাবের উপর বলেও মন্তব্য এই বিশেষজ্ঞের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও ভোর থেকে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও কোনো কার্যক্রম নেই। সকাল থেকে সড়কে আন্দোলনকারীদের কোনো অবরোধ বা বিক্ষোভ দেখা যায়নি। অবরোধে জনভোগান্তি বন্ধে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর থেকে সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাভাবিক রয়েছে সড়ক মহাসড়কের যান চলাচল। এদিকে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। সোমবার ভোর 6টা থেকে শুরু হওয়া হরতালে দূরপাল্লার বাসসহ জেলার 16টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাটবাজারের দোকানপাট ও ছোট যানবাহন হরতালের আওতামুক্ত বলে জানিয়েছে সর্বদলীয় কমিটি। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও নানা কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। ফরিদপুরে সড়ক ও রেল পথ অবরোধের ডাক দেয়া হলো, তা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর এখন পরিস্থিতি কেমন আছে? সংসদীয় আসন পুনর্বিন্যাস সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে ভাঙ্গায় যে সর্বদলীয় ঐক্য পরিষদের ঘোষিত 3 দিনের সড়ক রেলপথ অবরোধের কর্মসূচির আজ সোমবার গতকালকের পরে আজও অবরোধ হওয়ার কথা ছিল, ঘোষণা ছিল। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে প্রশাসন তৎপর হয়েছে, কিন্তু এখন আমরা সড়ক অবরোধ নেই, কিন্তু তাদের যে দুটি ইউনিয়ন 15 বছর আবার পুনরায় বহাল রাখতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি হিসাবে মহাসড়কের পাশে দাঁড়িয়ে সমাবেশ করছে। তারা বিভিন্ন দাবি এখনো তুলছে, কিন্তু তাদের দুটি ইউনিয়ন উপজেলার সাথে সংযুক্ত করা হয় এবং যতক্ষণ পর্যন্ত সংযুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকার ঘোষণা ছিল। পাশাপাশি প্রশাসন মহাসড়ক অবরোধের বিষয়ে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর হাতে দমন করা হবে, যে কারণে তারা এই মহাসড়কে যাতে কোনো অবরোধ না করতে পারে, মহাসড়কে গাড়ি বাধা দিতে না পারে, সে কারণে পাশাপাশি রয়েছে কর্মসূচি, রেল অবরোধ কর্মসূচি সহ। আচ্ছা, 20টি পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে মহাসড়ক অবরোধ ঠেকাতে। মাসুদুর রহমান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা একটু বাগেরহাটে যাব। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতালে তো যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন? কোন ছোট যানবাহনগুলো তো আওতা মুক্ত আছে এই হরতালের, কি পরিস্থিতি সেখানকার? বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু বাগেরহাটের আপনার দফায় দফায় কর্মসূচি দিয়েছিল। এই সর্বশেষ গত বৃহস্পতিবারে নতুন করে 4 দিনের যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচির মধ্যে পরপর 3 দিন হরতাল ছিল। আজকে হরতালের প্রথম দিন সকাল সন্ধ্যা হরতাল, সেই সকাল সন্ধ্যা হরতাল কিন্তু চলছে। আপনি জানেন যে বাগেরহাটে কিন্তু এই যে হরতাল কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে কিন্তু একটা পরিবর্তন এসেছে। যে গত বৃহস্পতিবারে যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে কিন্তু পরপর 3 দিন যে হরতাল, সেটা ছিল সকাল সন্ধ্যা হরতাল। সেই সকাল সন্ধ্যা হরতাল কিন্তু আজকেই শুধুমাত্র পালন হবে। আপনি জানেন যে বাগেরহাটে কিন্তু হরতালের আওতামুক্ত রয়েছে ছোট ছোট যানবাহন। তো সেই ছোট ছোট যানবাহন কিন্তু চলাচল করায় কিন্তু সাধারণ মানুষের যে বিগত দিনে যে ভোগান্তি হয়েছিল, সেই ভোগান্তি কিন্তু আজকে নেই। আরেকটা কথা জানিয়ে রাখি যে বাগেরহাটে গত যে হরতালগুলো হয়েছিল, সেই হরতালে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু পিকেটার আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল। আজকে কিন্তু তাদের উপস্থিতি নেই বললেই চলে। একেবারে যানবাহন কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক, দোকানপাট সকাল থেকে খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। আর আন্দোলনের কথা যদি বলি, আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যে মানুষের ভোগান্তি কমানোর জন্যই কিন্তু তারা এই হরতালের এই যে নতুন যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা শিথিল করেছে।
তো এই নিয়ে হচ্ছে বাগেরহাটের যে দাবি সেটা হচ্ছে বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন সেই সংসদীয় আসনকে পুনর্বহাল করার কিন্তু দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন। তারা কিন্তু মানুষকে ভোগান্তি দিতে চায়নি। শুধুমাত্র সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে দফায় দফায় যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে সরকার সাড়া না দেয় কিন্তু তারা এই একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে বাগেরহাটের কিন্তু আজকে যে হরতালের চিত্র আমরা কিন্তু দেখছি, সাধারণ মানুষের কিন্তু একেবারেই স্বাভাবিক জীবনযাত্রা, তারা চলাচল করছে, কোনো ভোগান্তি নেই। আজকে কোনো মিছিল মিটিং নাই, পিকেটাররা নাই। সব মিলিয়ে বাগেরহাটের হরতাল কিন্তু অন্য দিনের যে চিত্র তার থেকে একেবারেই ভিন্ন বলতে পারেন। এই ছিল আমার কাছে হরতালের সর্বশেষ বাগেরহাটের খবর। বাগেরহাট থেকে সকাল সন্ধ্যা হরতালের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় পুলিশের লুট হওয়া অস্ত্র, নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র ও পুলিশের নিয়োগে অনিয়ম নিয়ে উদ্বেগ জানান তিনি। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। 17.5 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। আলোচনা করেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে, তাগিদ দেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে। উদ্বেগ জানিয়েছেন শেখ হাসিনার ভোট বানচালের ষড়যন্ত্র নিয়ে। শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। এদিকে সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক বন্দীদের সাজা কমানোর চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটাতে 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরস্কার ঘোষণার পর প্রতিদিনই উদ্ধার হচ্ছে অস্ত্র। এছাড়া নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দায়িত্ব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। তবে প্রচারণার শুরুতেই বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। সবাইকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরই আনুষ্ঠানিক প্রচারণায় জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন স্থানে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, ভোট প্রার্থনা আর নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে প্রচারণার শুরুতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপক্ষে অভিযোগের তীর ছুটছেন অনেকেই। প্যানেলের ব্যক্তিরা আসলে আগে থেকে প্রচারণা চালাচ্ছে, কেউ হয়তো বা কি পার্টি করছে, হলে হলে গিয়ে কিছু বিতরণ করছে, সেই বিষয়ে আসলে শঙ্কিত আমরা। আমাদের বিভিন্ন আচরণবিধি যে লঙ্ঘন হচ্ছে, আপনি যেমন দেখেন প্রতিটা হলে হলে আতর দিতেছে এক গোষ্ঠী খাবার খাওয়াইতেছে, এক গোষ্ঠী দেখি পানির ফিল্টার দিতেছে। রাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরাও অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। হলে হলে যে আতর, বিরিয়ানি এবং হলে হলে খাসির মাংস খাওয়ানোর যে একটা পদ্ধতি আমরা একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আশা করি সেই জায়গায় তারা সচেতন দৃষ্টিকোণ থেকেই দেখবে এবং শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব বাছাই করে নিবে বলে বিশ্বাস করি। এই যে নির্বাচনকে বিলম্বিত করার যে প্রচেষ্টা ছাত্রদল শুরু থেকেই নিচ্ছে, এখন এসে তারা আবার দাবি করছে যে ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। তো এগুলা হচ্ছে ভোটকে বিলম্ব করার একটা প্রচেষ্টা এবং ভোটকে ইঞ্জিনিয়ারিং করার, কারচুপি করার একটা চেষ্টা মাত্র। নির্বাচন কমিশন বলছে আচরণবিধি মেনে চলার বিষয়ে শক্ত অবস্থানে থাকবেন তারা। অভিযোগ প্রদান করার জন্য আমাদের একটা নির্ধারিত টিম গঠন করা হয়েছে, তারা সেই টিমের কাছে অভিযোগ প্রদান করবে
এবং লিখিতভাবে অভিযোগ করবে। সেই টিম তারা পর্যালোচনা করবে অভিযোগ সত্য কিনা। অভিযোগ সত্য হলে তাদেরকে আমাদের নির্ধারিত যে বিধান আছে সেই বিধানের আওতায় এনে তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। রাষ্ট্র নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন সহ 23টি পদে মোট 248 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চাকসু নির্বাচন ঘিরে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন। তবে বিধি ও গঠনতন্ত্র অনুযায়ী ভোটের আশ্বাস দিয়ে নির্বাচন কমিশন বলছে সবার সম্মিলিত অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। 3.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থী ও সংগঠনগুলোর মাঝে নানা আলোচনা ও হিসেব নিকাশ। এদিকে ভোটার তালিকা প্রণয়ন, মত বিনিময় সহ নানা কর্মকাণ্ডে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা বিষয়ে পক্ষপাতের অভিযোগ কয়েকটি ছাত্র সংগঠনের। ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনে বিএনপি ঘরানার শিক্ষকের আধিক্য, তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় তারা। চাকসুর যারা পরিচালনা করবেন সেই কমিটিতে বিএনপিপন্থী শিক্ষকদের যে আধিক্য, সেটা কতটুকু তারা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে, আমরা সেই বিষয়েও কি। এদিকে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন অভিযোগ তুলেছেন প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে। বিগত 1 বছরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে দাবি তাদের। বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রক্টোরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন তারা অতীতে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন এবং আমরা মনে করছি না আসলে যে তাদের অধীনে একটা সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনটা সকলের অংশগ্রহণমূলক হোক এবং সকলে যাতে এখানে টিকে থাকতে পারে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক, কিন্তু প্রশাসন আসলে এই ধরনের কোনো অবস্থা রাখছে না। আমরা দেখেছি বিদ্যমান যে প্রক্টোরিয়াল বডি ওনাদের যে কার্যকলাপ তা আমাদের মনে প্রশ্নের দানা বেঁধেছে। নির্বাচন কমিশন বলছে ভোটের পুরো প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক করতে ডিন, প্রভোস্ট, বিভাগীয় সভাপতিদের আলাদা প্রতিনিধির পাশাপাশি নির্বাচন কমিশনে পরীক্ষা নিয়ন্ত্রক ও ছাত্র উপদেষ্টাকেও রাখা হয়েছে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকের সাথে যোগাযোগ করছি এবং প্রত্যেক কমিশনারকেই সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কথাকে আমরা কগনিজেন্সে নিয়ে আলোচনাটা করি। সম্প্রতি নির্বাচন কমিশনের সংস্কার চেয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে 52 ঘণ্টা অনশন করেন 9 শিক্ষার্থী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল নকশায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কিনা, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি মনে করেন উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে। রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশে ইসলাম নাকি মওদুদিবাদ প্রতিষ্ঠা করবেন জনগণের প্রতি সে প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা। তার দাবি, সরকারের মধ্যে থাকা কিছু লোক ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগ সাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের জামায়াতের সদস্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি একটু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদে একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ রুমা রানী ঘোষের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমা রানী ঘোষের বাবার দাবি, পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। বাণিজ্য ঘাটতি কমলে পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এরই মধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে, যার অগ্রগতিতে সন্তুষ্ট ওয়াশিংটন। রোববার সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন শেখ বশিরউদ্দিন। গত 7 আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে 20% কার্যকর করলেও এ বিষয়ে এখন পর্যন্ত চুক্তি হয়নি। এরই মধ্যে রোববার 3 দিনের সফরে ঢাকা এসেছেন দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, দুই দেশের বাণিজ্য ঘাটতি বর্তমানে $600 কোটি, যা আগে ছিল $800 কোটি। তা আরও কমানো গেলে দীর্ঘমেয়াদে মিলবে এর সুফল। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা জানান, ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক 20% থেকে কমিয়ে 15-তে আনা যাবে। যুক্তরাষ্ট্র থেকে এখন কৃষিপণ্য ও জ্বালানি পণ্য আমদানি হচ্ছে। এছাড়া তুলা, গম, উড়োজাহাজ সহ বিভিন্ন পণ্য কেনা বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। আরও বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং আমাদের অগ্রগতি সন্তোষজনক বলে আমরা মনে করছি। শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপের বিষয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। আগামী কয়েকদিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টি থাকতে পারে আরও 5 দিন। এদিকে উজানে ভারী বৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করবে রংপুর, সিলেট ও চট্টগ্রামের বেশ কয়েকটি নদ নদীর পানি। এতে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার সকাল থেকে রাজধানী ও আশপাশে কখনো গুমোট, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও থেমে থেমে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে ঢাকাসহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে বাংলাদেশের যে পাহাড়ি এলাকা রয়েছে, সেই পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা যে 3 দিনের জন্য যে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি, সেই বৃষ্টিটা দেশের উত্তরাঞ্চলে আরও বেশি দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আগামী 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, বিশেষ করে রংপুর বিভাগে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শঙ্কা রয়েছে ভূমিধসের। 3 দিন এই যে দেশের 6টি বিভাগে এটা অব্যাহত থাকতে পারে, তবে এরপরও দেশের উত্তর অংশে অর্থাৎ রংপুর বিভাগে এটা আরও 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত একেবারে থেমে যাবে না। নভেম্বরের পরে হয়তো এটা তাপমাত্রা আমাদের যে এখন যেরকম তাপমাত্রা, সেটা কমে গিয়ে যে শীতের আমেজ, সেটা নভেম্বরের পরে পেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ সহ উজানে ভারী বৃষ্টির কারণে রংপুরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যা অতিক্রম করতে পারে বিপদসীমা। ফলে প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। বৃষ্টির কারণে পানি বাড়বে সিলেটের সুরমা, কুশিয়ারা, চট্টগ্রামের হালদা, সাঙ্গু ও বাতাবহরী নদীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে হাতিবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার 12টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে 4000-এর বেশি পরিবার। ডুবে গেছে আমন ধানের বীজতলা সহ ফসলি জমি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সে জায়গার পরিস্থিতি এখন কিরকম, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকাল বিকাল থেকে কিন্তু তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। ভারতের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের যে পানি, সে পানি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গতকাল বিকাল থেকে প্রবেশ করতে থাকে, যার দরুন কিন্তু বিপদসীমার নিচ দিয়েও পানি প্রবাহিত হলেও সেই পানি কিন্তু সামাল দেওয়ার জন্য যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে, সে তার কিন্তু 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তখন আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি আসতে থাকে, যার ফলে কিন্তু যে নিম্নাঞ্চল যে আছে, উজানের যে নিম্নাঞ্চল, পাশাপাশি ভাটির যে নিম্নাঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু পানি হু হু করে প্রবেশ করতে থাকে। আমরা আজকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে যে খোঁজ নিয়ে যতটুকু দেখেছি যে বিপদসীমার কিন্তু 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, যার ফলে কিন্তু যে কালীগঞ্জ উপজেলার কিছু অংশ, হাতীবান্ধা উপজেলার নিম্নাঞ্চল, পাশাপাশি আদিতমারি এবং সদর উপজেলার প্রায় 5000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে কয়েক দফায় বন্যায় কিন্তু তারা গৃহপালিত যে প্রাণীগুলো আছে, পশুগুলো আছে, পাশাপাশি তাদের যে কৃষি আবাদগুলো আছে, সেটি কিন্তু কয়েকবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে শেষ সময়ের যে বন্যা, এই বন্যার কারণে কিন্তু তারা তাদের যে কৃষি ফসলগুলো আছে সেগুলো কিন্তু চরম ক্ষতির মধ্যে পড়বে এবং শেষ পর্যন্ত কিন্তু চারা গাছের সংকট পড়বে এবং তারা কিন্তু এবছর কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। আর সাধারণ মানুষের মাঝে বন্যা নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন যে এই শেষ সময়ের অসময়ের যে বন্যা আছে, এই বন্যায় কিন্তু কৃষি জমি সহ তাদের যে বসত ভিটা বা বসত বাড়ি, সেগুলো কিন্তু কিছুদিন আগে ভেঙে গেছে, আবার নতুন করে ভাঙ্গন সৃষ্টি হবে। সব মিলে তাদের মাঝে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে এবং দুর্ভোগ কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে। এতিম নেই, তবুও সিরাজগঞ্জের মোহাম্মদ আলী শিশু সদনে তুলে নেওয়া হয়েছে 4 বছরের বরাদ্দের টাকা। অন্য মাদ্রাসার শিক্ষার্থীদের এতিম হিসেবে দেখানো হয়। উপজেলা সমাজসেবা অফিসের কর্মীদের যোগসাজশে ভুয়া বিল ভাউচার তৈরিরও উঠেছে অভিযোগ। এ বিষয়ে সদুত্তর মেলেনি কর্মকর্তার। আর পলাতক শিশু সদনে সভাপতি ও সেক্রেটারি। সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় 29 বছর আগে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ আলী শিশু সদন। জেলার সমাজসেবা অফিস থেকে নিবন্ধিত হলেও 2020 সাল থেকে এতিম কোনো শিশু নেই সেখানে। ধুলো জমে থাকা দরজায় ঝুলছে তালা, বারান্দায় স্তূপ করে রাখা খড় লাকড়ি, নেই শিক্ষকের উপস্থিতিও। কিন্তু প্রতারণার মাধ্যমে বরাদ্দের টাকা তুলে নেন সদনটির কর্তা ব্যক্তিরা। স্থানীয়রা জানান 2022 সাল থেকে মোহাম্মদ আলী শিশু সদন এতিমখানার সরকারি বরাদ্দ বন্ধ থাকে। পরে পাশের গ্রামের নুরানি ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এসে এই সদনের এতিম হিসেবে দেখানো হয়। এরপর গত বছর ডিসেম্বরে একসাথে 3 অর্থ বছরের বরাদ্দের 13,20,000 টাকা তুলে নেওয়া হয়। সভাপতি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক গা ঢাকা দেয় তাদের সাথে যোগাযোগ করা যায়নি। এতিমখানার ছাত্রও নাই, মানে শিক্ষকও নাই, এরা ভুয়া হিসাবে টাকাগুলো উঠাইছে। অফিসারটা জড়িত না থাকলে টাকা কবে তুলবো, তাকেও কিছু পার্সেন্ট দিছে, দিয়ে 14 লক্ষ টাকা। উপজেলার সমাজসেবা কর্মকর্তার দাবি শিশু সদন পরিদর্শন করেই টাকা দেওয়া হয়েছে। তবে 3 অর্থ বছরে কেন বরাদ্দ বন্ধ ছিল সে বিষয়ে সদুত্তর মেলেনি। সহকারী সমাজসেবা অফিসার, আমার ফিল্ড কর্মী সবাইকে নিয়ে কিন্তু আমি ওই এতিমখানাটা দেখতে যাই কিন্তু তাদেরকে কিন্তু আমি এতিম পাই এবং তাদেরকে আমার কাছে ছবিও আছে। আমি যখন ভিজিটে যাই এতিমদের দেখার পরে কিন্তু আমরা উপজেলা কমিটি মিটিং করে তারপরে কিন্তু তাদেরকে দিই। এই বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে উপজেলা প্রশাসন ও জেলার সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাত্র 300 মিটার রাস্তার অভাবে বর্ষা মৌসুমে কোমর সমান জলাবদ্ধতা ও কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে গোপালগঞ্জের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকল্প পথে যেতে প্রায় 2.5 কিলোমিটার ঘুরে আসতে হয়। এতে দুর্ভোগ বেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে সড়কটি দ্রুতই নির্মাণের দাবি স্থানীয়দের। এইভাবে কাদা পানি মারিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় গোপালগঞ্জ শহরের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
মাত্র ৩০০ মিটার রাস্তার অভাবে বর্ষা মৌসুমে কোমরসমান জলাবদ্ধতা ও কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। গ্রীষ্ম মৌসুমে পানি না থাকলেও বর্ষা এলেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, সড়কটি সম্পূর্ণ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। অন্য পথে ঘুরে আসলে প্রায় ২.৫ কিলোমিটার সড়ক বেশি পাড়ি দিতে হয়। এতে বর্ষা মৌসুমে স্কুলে কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি। এই কাদা মারাইয়ে বাচ্চারা জামাকাপড় ভিজে স্কুলে যায়, হ্যাঁ, তারপরে অনেক বাচ্চা আবার যাইতে পারে না, ফিরে আসে। দক্ষিণ পাশ থেকে বাচ্চা আসে, উত্তর পাশে আমার স্কুল। দক্ষিণ পাশের বাচ্চাগুলো আনতে হলে আমার খুবই সমস্যা হয়। দেখা যাচ্ছে ওরা আসার সময় পড়ে যায় এবং ওরা পড়ে গেলে তো উঠতেও পারে না। এখানে মাসে পানি জমে যায়, আসতে ওরা ভিজে, অনেক জামা কাপড় বই খাতা ভিজে স্কুলে আসে। তখন আমার স্কুলে আর কি, আমাদের স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময় থেকে তুলনায় আর কি, ওদের অনেক অসুবিধা হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, বর্ষার ৩ মাস দুর্ভোগে পড়েন এলাকাবাসীও। সড়কটি সম্পূর্ণ হলে সমস্যার স্থায়ী সমাধান হবে জানান স্থানীয়রা। আপনারা দেখছেন, আমরা অনেক চেষ্টা করে নিজেকে উদ্যোগে একটু রাস্তা করছি, কিন্তু বর্ষার সময় এটি অনেক পানি হয়ে যায়। রাস্তাটা মেয়র সাহেব করার জন্য মেলা অনুরোধ করেছিলাম, মেয়র করেছিল দেবো। এখন ৩০০ মিটার রাস্তা যদি না হয় তাহলে আমাকে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। সম্পূর্ণ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় ৫,৫০০ মানুষ এই সড়কে চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।